তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করা এই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছ থেকে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমাদের আজকের আলোচনার বিষয় উত্তপ্ত হাইকোর্ট, ফ্যাসিস্টদের দোসরদের নিয়োগের অভিযোগ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকেই। আপনাকে প্রথম অসংখ্য ধন্যবাদ। এই চেয়ারে নতুন প্রথম দেখলাম, স্বাগতম। অনুষ্ঠান শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে আসি, তারপরে আমরা আলোচনায় যাব। সদ্য নিয়োগপ্রাপ্ত 266 জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে নিয়ে রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রমে অংশ নেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। প্রথম কর্মদিবসেই নতুন আইন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে যখন নতুনদের বরণের প্রস্তুতি, তখনই বাইরের চিত্র ভিন্ন। কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ। অভিযোগ, 30 জুলাই আইন মন্ত্রণালয় থেকে যে 86 জন ডেপুটি ও 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে করা হয়েছে চরম বৈষম্য। বিক্ষুব্ধ আইনজীবীদের দাবি, বিগত আওয়ামী সরকারের আমলে যারা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে সুবিধাবাদীদের পদায়ন করা হয়েছে। আমরা প্রকৃতভাবে মেসেজ দিতে চাই, আগামী দিন থেকে ওরা যে কোনো কোর্টে যদি ফ্যাসিস্ট থাকে, এদেরকে আমরা কোর্ট করতে দেব না ইনশাআল্লাহ। নিয়োগ পাওয়া ফ্যাসিস্ট দোসরদের অবিলম্বে বাদ দেয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দেখে আসলাম প্রতিবেদনটি। শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট পাপিয়ার কাছে। এখানে কতগুলো প্রতিবেদনের ভিতরে বেশ কয়েকটা অভিযোগ আছে। রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল, উনি বললেন এটা একটা গুরু দায়িত্ব এবং একজন অ্যাটর্নি জেনারেল শুধুমাত্র যে রাষ্ট্রের বা সরকারের তা না, জনগণের স্বার্থটাও সংরক্ষণ করা তাদের দায়িত্ব। বাট এখানে একটা অভিযোগ আসলো যে ফ্যাসিস্টদের দোসরের কাছ থেকে পয়সার বিনিময়ে নিয়োগ দিছে। এই যে বক্তব্যটা বলল, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমি নিজে যেহেতু রেগুলার প্র্যাকটিস করি, হাইকোর্টের এই 1.5 বছর যাবৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই যে মহা উল্লাস, বিভিন্ন পদ পদবি, বিচারক, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হওয়ার ব্যাপক মহোৎসব আমি দেখলাম। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি কী হতে চান? আমি বললাম যে আমি লয়ার হিসেবে থাকতে চাই। কেন হতে চান না? তাই বললাম আমি কর্মচারী হব না জন্যই তো চাকরিতে যোগ দিই নেই। তো আমার স্বাধীন পেশা, স্বাধীন বিবেক, স্বাধীন চেতনা, স্বাধীন দর্শন, স্বাধীন চিন্তার চেতনা, এটার ভিতরে আমি আবার কর্মচারীর লেবাসটা লাগাই নিজের এই বিবেকবোধের স্বাধীনতাটা হরণ কেন করব? তো এই কথাটা আমি 1.5 বছর যাবতই বলেছি। অনেক বিচারকও, রিটায়ার্ড বিচারক রানিং প্রশ্ন করে যে আপা কিছু হইলেন না? তাই বললাম না ভাই, হলাম না জন্য শান্তিতে আছি। আজকে যে ছেলেগুলো মিছিল করছে এরা প্রত্যেকেই আমি 15 বছর মিছিল মিটিংয়ে দেখছি। স্বৈরাচার হটাও আন্দোলনের মিছিল মিটিংয়ের প্রত্যেকটা ছেলে খুব পরিচিত মুখ। এটা অস্বীকার করার আমার কোনো সুযোগ কিন্তু নাই। এবং তারা ছিল আবার 1.5 বছর তারা সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল। তো এখন বাদ পড়ছে তারা। অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটি বললেন যে রাষ্ট্রের প্রতি গুরুদায়িত্ব আছে, সততার ব্যাপার আছে, এটা যেমন ঠিক। 15 বছর যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের যোদ্ধা, আইন অঙ্গনেরই কালো কোট সাদা ব্যান্ড আছে, এমন না যে তারা বহিরাগত।
দায়িত্ব 1.5 বছর পালনও তারা করলো। এগুলোরও একটা মূল্যায়নের ব্যাপার আছে। আর এই কথাটা যেটা বললো যে স্বৈরাচারের ফ্যাসিস্টদের দোসর, আমি হাইকোর্টের বারান্দায় ফ্যাসিস্টদের দোসর এর চেয়ে জামাতে ইসলামের অধিকাংশ ব্যক্তি বড় বড় চেম্বারের সাথে সংশ্লিষ্ট, তারা আইন কর্মকর্তা থেকে বিচারপতির ভিতরে ঢুকেছে এই 1.5 বছর, এরকম সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আছে প্রমাণ সাপেক্ষে। আচ্ছা, আপনি জামাতের প্রসঙ্গটা যে আনলেন এখানে, আমরা কিন্তু দেখছি এই যে নিয়োগ দিল অ্যাটর্নি জেনারেল, তার আগেও কিন্তু এক দফা নিয়োগ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন নিয়োগ দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো দল ছিল না, সেখানে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছিল কোন প্রক্রিয়া, একটা দলীয় প্রক্রিয়ায়। সেখানে কোন কোন দল সংশ্লিষ্ট ছিল? সেখানে জামাত ইসলামও ছিল, বিএনপি ছিল, 2-4টা আওয়ামী লীগ ছিল, 2-4টা খুব কম। মানে 2-4টা আপনি বলছেন জামাতের? না, আওয়ামী লীগের 2-4টা আওয়ামী লীগের ছিল, আর জামাত বাকি- ছিল, জামাত আর জামাত বিএনপি ছিল। ছিল, আচ্ছা, জামাত আর বিএনপি ছিল। তার ভিতর থেকে যে মাঠের যোদ্ধা বিএনপি গুলো এবার আবার সব বাদ পড়ে গেছে দলীয় সরকার আসার পর। এই জন্য ওরা বলছে যে ফ্যাসিস্টদের দোসর। আপনি নিজেও যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, চেম্বার কেন্দ্রিক পলিটিক্স সুপ্রিম কোর্টে বিরাজমান। অমক চেম্বারের অমক সে কী পার্টি করে না করে দেখার দরকার নাই, কিন্তু বিচারক নিয়োগের বেলায় তার অমক চেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ একটা তালিকাতে নামটা থেকে যায়। সরকারি আইন কর্মকর্তার ক্ষেত্রে চেম্বার হিসেবেই কিন্তু বিশ্লেষণ এই দেখে আসতেছে আবহমান কাল থেকে অদ্যাবধি পর্যন্ত। এখানে আওয়ামী লীগ স্পেসিফিক আছে 2-4টা কিনা এখন পর্যন্ত আমি জানি না, অত কোয়ারি আমি করি নাই। তবে এখানে আমি হাইকোর্টের বারান্দায় যেটা শুনে আসছি যে জামাত ইসলামের প্রচুর পরিমাণে হচ্ছে এখানে নিয়োগ হয়েছে। এখন জামাত ইসলাম বলতে ছেলেগুলো মিছিল মিটিং করা বিএনপি ছেলেরা লজ্জা পেয়ে ফ্যাসিস্ট করছে কিনা, এটা অ্যাটর্নি জেনারেলকে খুব কোয়ারি করে দেখতে হবে। না, আমরা এই প্রতিবেদনটাই দেখলাম, এখানে একটা বিক্ষোভ আছে তাদের মধ্যে। কিরকম? আমরা মাঠে কাজ করছি, আমরা জেল খেটেছি, করছে, এটা সঠিক। আমরা আমি দেখছি, আমার সাথে আমরা মিছিল করছে যথেষ্ট অনেকে। সাফার করছি। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা ডিপ্রাইভ হয়েছে, আর যাদেরকে নিচে তারা মাঠে ছিল না, আন্দোলন করে নাই, এইরকম মনে হচ্ছে। এরকম আছে, কারণ আপনি নিজেও জানেন যে জামাত ইসলাম তো ওপেন আমাদের মতো রাজনীতি হাইকোর্টের বারান্দায় করেনি। বাংলাদেশের গুলো আমি বলতে পারবো না, বলতে গেলে তর্ক বিতর্ক উঠবে। যে আমরা যেমন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে একবার 8 সাল থেকে ওখানে যুদ্ধ মানে মিছিল মিটিং এভরিথিংস আমরা করেছি, এরকম জামাতের ব্যানারে তো আর হয় নাই। জামাত বিএনপির সাথেই হয়তো বা ছিল, সেগুলো বিএনপির সাথেই হয়তো থেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারে জামাত হিসেবেই জিএজি ওনারা হয়েছেন। তারপরে 19 জন আবার পদত্যাগ করেছে। 19 জন পদত্যাগ করলেও ভিতরে আরও আছে অনেক, ভিতরে আরও অনেক আছে। আর এখানে হয় কি, জামাত আর বিএনপি আষ্টে পৃষ্ঠে এমনভাবে দীর্ঘ যুগের পর যুগ তারা জড়িত, এগুলোকে আপনি বাইর করে একেবারে স্ক্রুটিনিং করে বাইর করা খুব ডিফিকাল্ট, নিজের থেকে বের যদি হতে না চায়। এই ব্যাপারটা হচ্ছে এইটা। এখন এই ছেলেগুলি মিছিল মিটিং অ্যাক্টিভিটি আপনি 15 বছরের যত কিছু আছে সব কিছু খুলে দেখবেন। কিন্তু এইখানে একটা কথা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছে যে সততা এবং দায়িত্ববোধ। এই সততা দায়িত্ববোধের জায়গায় আপনি নিজেও জানেন যে হাইকোর্টে নোট বাড়ির জন্য একটা কথা সবসময় শোনা যায়, কিন্তু মানে ব্যাপক। আমরা তো প্র্যাকটিস আওয়ামী লীগের আমলে করতে পারি নাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্র্যাকটিস করতে পারিনি, এখনও পারছি না ভাই, বাস্তবিক যে কথা। এখন 325-এরও যদি নোট যায়, 325-এর মামলা 326-এর মামলা যদি নোট যায়, তাহলে আর তো এর চেয়ে দুঃখজনক কিছু না। আপনি হিরোইনের মামলা যাবজ্জীবন সাজা হয়, ফাঁসি যখন হয় না, তখন যদি আপনি মানে আউট অফ কন্ট্রোল নলেজ, এক্সপ্লোসিভ পজেশন নলেজ কন্ট্রোল কোনো কিছু না থাকে, সাজা হয়ে গেছে, সেখানে জামিন পাওয়ার তো আপনি হকদার। কিন্তু তখনও যখন দেখবেন আপনি শুধু নোটই দিচ্ছেন, তো একটা রিক্সাওয়ালা নোট বোঝে না, জামিন মানে আমাকে বেরোতে হবে, তো আমি যখন বের করতে পারবো না। আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি, এই যে বললেন যে জামিনের বিষয়ে যখন আনলেন, আপনি নর্মাল কোর্সে আপনি একজন আইনজীবী, যে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তার নামটা যদি এফআইআর না থাকে, তাকে ডাউট করে ধরলো এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবেদন নাই, পুলিশ প্রতিবেদন নাই, এবং সে দীর্ঘদিন ধরে কারাগারে আছে, 2 মাস 4 মাস 6, এটা কি কোনো আইনি ভিত্তিতে পড়ে এইভাবে একটা লোকের আটক রাখার আইনি জন্য? ভিত্তিতে তো পড়েই না, পড়ে না। হ্যাঁ। এবং আমরা এটাও তো দেখেছি যে যদি তাকে হাইকোর্ট জামিন দেয়, তাহলে দেখা গেলো অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আবার চেম্বার জজে এসে আপত্তি করে এবং সাথে সাথে জামিন টেস্টে হয়ে ওই যায়। প্রসঙ্গটাই তো আমি এই যে তুলছি। কথাটা একটু আগে অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে, রাষ্ট্রের তাহলে এইটার সাথে কি এটা যায়?
এখন এইখানে হচ্ছে কথাটা, এইখানের ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে নোট দেয়া না দেওয়ার ব্যাপারে এখন 1900 মামলা এই 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 গত বছরের যে ভ্যাকেশনটা গেছে 1900 মামলা এফআইআর নাম নাই। আপনার অ্যাটর্নি জেনারেল অফিসকে দিয়ে সেগুলা 29 নম্বর কোর্ট হচ্ছে স্ক্রুটিনি করে বাছাই করছে, বাছাই করে দেখছে কারুর এফআইআর নাম নাই। তখন ওই সোনারেস্ট দেখাইছে, ফরওয়ার্ডিং দিছে, ওই 1900 জনকে হচ্ছে জামিন দিছে। তারপরে যদি গভর্নমেন্টের কোনো ব্যত্যয় মনে হয় তো ওখানে যেটা যেটা মনে করবে সেটা নোট দিলে দিতেই পারে। রাইট। কিন্তু সেইটা বাদ দিয়ে যখন পত্রিকার পাতায় শিরোনাম দেখি যে বিচারককে শোকজ করা হলো এবং ওই দুটো কোর্ট কিন্তু ভেঙে দেওয়া হলো, আজ পর্যন্ত তখন আবার এটা পেইনফুল। তো আমি painful, আপনার কাছে criminal আবার motion আসবো, power আজ পর্যন্ত আমি আপনার কাছে পাইনি। আবার আসবো। আমি এখন একটু মাসুদ কামালের কাছে যাই। আমরা এতক্ষণ পাপিয়ার বক্তব্য শুনলাম, সে যেহেতু পেশায় আইনজীবী, তার সাথে এটা বেশি রিলেভেন্ট। তবু আমি বলতে চাচ্ছি মাসুদ ভাই, আপনি একজন বিজ্ঞ আলোচক। আমরা নর্মালি জানি যে ডিএজি নিয়োগ করার বা এএজি কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেইটা ক্রাইটেরিয়া ধরেন ডিএজি নিয়োগ করতে হলে তাকে হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্যতা থাকতে হবে ডিএজিতে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এএজির বেলায় ন্যূনতম 5 বছর তাকে হাইকোর্টে প্র্যাকটিস করতে হবে, এটা কমন নিয়ম। আমরা আশা করি এগুলো ফুলফিল করা হয়েছে। কিন্তু তারপরে কি আরও কোনো ক্রাইটেরিয়া বিশেষ অ্যাড করা হয়? যেমন উনি বললেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতের লোক ওখানে ছিল, তাহলে কি এর সাথে দলীয় ক্রাইটেরিয়া কি অ্যাড করে তারপরে নিয়োগ দেওয়া হয় কিনা? এটা তো আপনারা ভালো বলতে পারবেন নিয়োগ দেওয়া হয় কিনা, হওয়া উচিত কিনা, এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, করেন। হ্যাঁ, তো আমার মনে হয় এটা হওয়া উচিত না। যেমন অ্যাটর্নি জেনারেল নিজেও কিন্তু বললেন যে সততা দায়িত্ববোধ থাকতে হবে। উনি কিন্তু একবারও বললেন না যে দলীয় আনুগত্য থাকতে হবে, উনি কিন্তু বলেন নাই। কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা হলো এখানে দলীয় আনুগত্য। হয় দলীয় আনুগত্য অথবা দলীয় আনুগত্যের অভিনয়, যেটাই হোক না কেন, যেভাবেই হোক, এই দুটোই হলো গিয়ে সবচেয়ে বড় যোগ্যতা। এটা কেবল এই আমলে না, কিন্তু আগের আমলেও তাই ছিল, তার আগে আমলেও তাই ছিল, তার আগের আমলেও তাই ছিল। এটা তো চলতে দিয়েছেন আপনারা, মানে এটা সিলসিলা। হ্যাঁ সিলসিলা, এটা তো আপনারা চলতে দিয়েছেন, আপনারা যারা আইনজীবী আছেন আপনারাই দিয়েছেন। এবং এইটা যে চলেছে এটা 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 হলো ওপেন সিক্রেট আর কি, এটা গোপন কথা কিন্তু ওপেন। এবং যারা আজকে ওখানে আন্দোলন করছেন ওনারা কিন্তু এই দাবিতেই করছেন, যে দাবির কোনো বৈধ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো গুরুত্ব নাই, কিন্তু এটাই সবচেয়ে বড় যোগ্যতা। এবং ওনারা এই যোগ্যতাটাই তুলে ধরছেন। ওনারাও বলছেন যে এই কাজে আনুগত্যের ক্ষেত্রে যারা নির্বাচিত হয়েছেন, যারা নাকি দায়িত্ব পেয়েছেন, তাদের চেয়ে আমাদের গুরুত্বটা বেশি, আমাদের ভূমিকাটা বেশি আনুগত্যের ক্ষেত্রে। কিন্তু দলীয় আনুগত্যের ক্ষেত্রে, দলের জন্য স্যাক্রিফাইস করার ক্ষেত্রে কেউ কিন্তু বলছেন না যে আমার বিচারের আমার এই যোগ্যতা, যে এই যে দায়িত্ব, দক্ষতা, দায়িত্বশীল বোধ, এই সকল ক্ষেত্রে ওনার চেয়ে আমি বেটার, তা কিন্তু কেউ বলছেন না। ওনারা বলছেন যে আমি বড় চামচা, তা আমার মতো বড় চামচা থাকতে আরেকজন লোক গুপ্ত চামচা অথবা ছোট চামচা, তাকে কেন আপনি দায়িত্ব দিলেন? তাহলে আমার কথাটা হলো কি, এই ক্ষেত্রে আপনি বলেই দেন ভাই, আপনি বলেই দেন যে এই ডিআইজি, ডিএজি আর আরেকটা কি এএজি, এএজি, এই পদ পাওয়ার জন্য প্রথম যোগ্যতা হলো দলীয় আনুগত্য। এটা হলো 1 নম্বর, যেটা আসলে 1 নম্বর। যেমন যে অ্যাটর্নি জেনারেল, উনিও তো এই যোগ্যতাতেই পেয়েছেন। উনি কি অন্য কোনো যোগ্যতা পেয়েছেন নাকি? উনি এই যোগ্যতাতেই পেয়েছেন। এর আগের যে অ্যাটর্নি জেনারেল, তিনিও এই যোগ্যতাতে পেয়েছিলেন, পেয়ে এখন মন্ত্রী ওই যোগ্যতার ব্যবহার করে মন্ত্রীও হয়ে গেছেন। হয়েছেন তো রে ভাই, এটা তো আপনি এক কোণে আপনি অস্বীকার করতে পারবেন না। এর আগের যিনি এআইজি ছিলেন অথবা অ্যাটর্নি জেনারেল ছিলেন আগের গভর্নমেন্টের আমলে, তিনিও এই যোগ্যতাতে পেয়েছিলেন। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো আনুগত্য যার যত বেশি তার তত বেশি সামনে আগানো। আমি বলতে চাচ্ছি যত লোক দেখছেন মাথায় টুপি, পাঞ্জাবি, আজানু লম্বিত, এরা সবাই নাপাক। আমি এটা বলতে চাচ্ছি, ওনারা লেবাস পরেছেন পাক পবিত্রের, আসলে ওনারা নাপাক। এখানে আমি আপনার সাথে একটু সংযোগ করি, যুক্ত করি। কামরুল ইসলাম সজল, যে আমি দেখলাম একটা ইয়েতে যে বেশ কিছু আইনজীবী যারা এখানে এই যে প্রতিবেদনটা আমরা দেখলাম, তারা তার রুমে গেছে এবং তারা ক্লেম করছে যে আমরা ত্যাগী ছিলাম, আমরা জেল খাটছি, ইত্যাদি ইত্যাদি বইলে। তখন সে বলতেছে যে এর আগের বার, দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছে, সেটার সময় তারা জানতো এবং প্রত্যেকের বায়োডাটা নাকি ওপেন ধরছে
এবং মতামত নিয়ে সবার তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এবারের নিয়োগে সে ক্যাটাগরিক্যালি মেনশন করছে যে ব্যারিস্টার কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল আইনমন্ত্রী এবং রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল, এই চারজন, এবং জয়নুল আবেদিন সাহেব ছিল, তার নাকি এক পর্যায়ে সে অনেকটা সরে গেছে যে কোনো কারণেই হোক। এই চারজনের ইচ্ছাই নাকি সমস্ত নিয়োগটা হয়েছে। শুধু তাই না, এটাও বলছে যে এদের চেম্বারের নাকি কোনো কোনো চেম্বারের ক্লার্কটা বাদ দিয়ে আইনজীবী বলতে যা ছিল তারা সবাই ডিএজি বা এজ হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে প্রজ্ঞাপনের মধ্যে। মানে আপনার কথার সাথে আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। এটা আপনি এই যে ঘটনাটা, এই যারা এখানে মিছিল করতেছে, দেখেন এখানে কতগুলো ঘটনা ঘটবে। এক নম্বর হলো, যেহেতু নিয়োগটা দলীয়ভাবেই হচ্ছে, কাগজে কলমে যাই থাক না কেন হচ্ছে, তো শুধু দলীয় বিবেচনায় হয়। যারা মিছিল করছে এখন, যারা নিজেদেরকে বঞ্চিত বলছে, এদের দাবিটা তো ভ্যালিড, কিন্তু এটা গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দলীয় বিবেচনাটাও কিন্তু গুরুত্ব পাচ্ছে না। গুরুত্ব পাচ্ছে হলো ওই যে আমরা আর মামুরা ফর্মুলা। ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ, যে আপনি যে 4-5 জনের নাম বললেন, তাদের যারা গুরুত্বপূর্ণ, তাদের যারা ঘনিষ্ঠ, তারা পাচ্ছে। এখন তারা কি বিএনপিকে প্রতিনিধিত্ব করে? তারাই কি বিএনপি? আর কেউ বিএনপি না? বিএনপি কি ওই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ? তা তো না। আলটিমেটলি দেখেন, এই যে এত কিছু, এত দলীয়করণ, এই যে মিছিল, এই যে স্লোগান, এই সবগুলি আলটিমেটলি যাচ্ছে কার বিরুদ্ধে? এগুলোকে সাধারণ মানুষ দেখছে না? দেখছে। তারা কাকে ব্লেম করছে? তারা কার অযোগ্যতা হিসেবে এগুলিকে নিচ্ছে? সব কিন্তু যাচ্ছে প্রধানমন্ত্রীর উপর। তাহলে প্রধানমন্ত্রী কেন, উনি আগে যাদের দায়িত্ব দিয়েছেন, বড় দায়িত্ব, ধরেন আইনমন্ত্রী, অথবা ধরেন অ্যাটর্নি জেনারেল, অথবা ধরেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যেটা আছে না, কি আছে আপনাদের একটা, আমি বলতে পারবো না, যারা নাকি অনেককে বাদ দিয়ে দেয়, তুমি ইলেকশন করতে পারবা না, আমরা ইলেকশন করব, ওইখানেও তো আমরা মামরা হয়েছে। তো এরা যারা আছে, যে লোক, উনি তো এদের উপর নির্ভর করেছেন। উনি তো এই যারা মিছিল করেছে এদেরকে চেনেন না, কিন্তু উনি এদের উপর নির্ভর করেছেন যে তোমরা দলীয়ভাবেই করো, কিন্তু যারা দলীয়ভাবে যাদের অবদানটা বেশি তাদেরকে করো, অথবা যারা যোগ্য তাদের। তুমি তো একটা কাজ করবা যে আমি যোগ্যদের করলাম, অথবা আমি দলীয়ভাবে যারা দলীয়ভাবে যোগ্য তাদের করলাম। তা না করে ওনাদের ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য ওনারা গুপ্ত অথবা লুকায়িত অথবা বর্ণচোরা তাদেরকে নিয়েছেন। তো ওনারা কিসের উপর গুরুত্ব দিয়েছেন? ওনারাও কিন্তু ওই যে দলীয় যে আনুগত্য, ওনারা কিন্তু সেটাকেও মানেন নাই। উনি মানছেন যে কে কে আমার প্রতি অনুগত, সে যেই হোক না কেন, আমি মানে আমি বিএনপি। আপনি বলতে চাচ্ছেন যে দলীয় আনুগত্যের চেয়ে ব্যক্তির প্রতি লয়ালিটি কতটুকু আছে, এটা একটা গুরুত্ব পেয়েছে। একটা গুরুত্ব। এতে ঝুঁকির মুখে পড়লো কে? এতে ঝুঁকির মুখে পড়লো বিএনপি সরকার। এতে ঝুঁকির মুখে পড়লো বিএনপি সরকার প্রধান তারেক রহমান। ওনারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য দলকে এবং দলীয় প্রধানকে পর্যন্ত ঝুঁকির মুখে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। এইটাই হলো ওনাদের চরিত্র, এইটাই হলো এই লোকগুলির চরিত্র, এবং এই লোকগুলি আসলে সরকারকে ডুবায়। তাহলে এখন আমি মাসুদ কামালের সূত্র ধরে যদি আপনার এখানে আসি, দলীয় আনুগত্যটা যদি হয় সেটা আমরা যৌক্তিকভাবে ধরে নিতে পারি, দলীয় আনুগত্যটা গ্রহণযোগ্য টু সাম এক্সটেন্ট। কিন্তু যে ব্যক্তির প্রতি যে আনুগত্যর কথাটা বললো মাসুদ কামাল, সেইটা আপনি কিভাবে দেখছেন? এখানে ভাই আমি অনেক কথা দল করার কারণে বলতে পারছি না। এখানে ব্যক্তি আনুগত্য, দলের আনুগত্য, এগুলো কোনোটাই না। যারা যে কয়েকটা নাম আপনি বললেন, এখানে অনেককে আমি 15 বছর কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে দেখিনি। আমি বলি না, এটা ওদের কামরুল ইসলাম সজল, এবং তারা সেটা 15 বছর বাড়িতে থাকছে, এবং তাদের বউয়েরা যখন ফোন দিচ্ছে আমরা যে কি ভাই আসে না কেন মিছিল মিটিং, আমরা মেয়ে মানুষ, হাত পা ভেঙে ফেলে দিল পুলিশ, তো বউরা বলছে আমরা তেলের খুঁড়িতে নিয়ে বুক মালিশ করতেছি। আসার আগেই বুক মালিশ করতেছে তেল দিয়ে। হ্যাঁ, তো তারা আইন সম্পাদকও হয়, তারা আবার সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধিও হয়, আবার বার কাউন্সিলের প্রতিনিধিও সে হয়। স্বাভাবিক কারণে একটা অথর্ব অযোগ্য, রাজনীতিতে পারদর্শী না, মাঠের রাজনীতি বোঝে না, কর্মীর চেহারা চেনে না, কর্মীর মন জানে না, ঘর্মাক্ত কর্মীর পাশে থেকে নিজে ঘামে না, তাদের ঘামের যে কি যন্ত্রণা এবং কি পরিমাণ তৃষার্ত হয় এটা উপলব্ধি করার সক্ষমতা যাদের থাকে না, তারা যখন একটা জায়গায় বসবে তখন তারা এই ভুলভালগুলো করবেই, এবং এরকম পরিস্থিতির উদ্ভবটা কিন্তু হবেই। বিএনপির সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে
যে বিএনপির ঘাড়ের উপর দিয়ে সবাই চেয়ার নিচ্ছে। আমি এই 30 বছরের ইতিহাসে যেটা দেখলাম, চেয়ারটা পাওয়ার পরে বলে যে আমি যোগ্যতায় চেয়ারে এসেছি, আমি কি বিএনপি করি নাকি? অনেক বিচারকদের আমি এই কথা বলতে শুনছি, অনেক এই পোস্ট পদবিওয়ালা লোকজনের আমি এই কথা বলতে শুনছি। এখন একটা ব্যাপার, সুপ্রিম কোর্টে আপনার আনুগত্য টানুগত্য যা আনুগত্যের প্রসঙ্গটা আসতেছে 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকার কারণে। যে দলীয় আনুগত্য না থাকলে এখানে বিএনপি ছাড়া তো আর জামাত ইসলামের ব্যানারে মিছিল মিটিং হাইকোর্টের বারান্দায় 15 বছরে কোনোদিনই করেনি। আবার আওয়ামী লীগরা করছে তারা তাদের মতো আমাদের বিপক্ষে। তাহলে আমরা দুজনে মুখামুখি হয়েছি উইথ পুলিশ বাহিনী নিয়ে। এবং আপনি নিজেও জানেন যে আমার সাথে কত রকম বিচারকের হট্টগোল থেকে আমি জেলে তো কতদিন থাকছি সেটা সব কিছু হাইকোর্টের বারান্দার সব কিছু জানে। মাটিতে ফেলে আমাকে পা থেকে মাথা পর্যন্ত পিটায় লাল করে দিছে। ঠিক আছে, এখন আমার এই অভিজ্ঞতাটা স্বাভাবিক, কারণ আমার যারা সহকর্মী তাদের প্রতি আমার তো ফিলিংসটা থাকবেই, কিন্তু ওই সুন্দর করে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে গুলগুল্লা টুলটুল্লা রুষ্টুসা হয়ে যখন এসে একটা চেয়ারে বসে, তখন আমাকে বাধ্য হয়ে দেখতে হবে, ফিরবো। বাট আমার করণীয় কিছু থাকে না। পাপি, আপনার কাছে আবার আমরা ফিরবো। সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রশ্নগুলো সহজ। পাপিয়ার কাছে আবার আসছি, যেখানে আপনি শেষ করছিলেন সেখান থেকে আপনি শেষ করেন। এখন এখানে ব্যাপার হচ্ছে কি, যেমন বার কাউন্সিল, রাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে, বার কাউন্সিল বাংলাদেশের আইনজীবীদের একমাত্র সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়ার তো কোনো প্রকার প্রয়োজন ছিল না। এই জায়গাটা আমি আপনাকে একটু প্রশ্ন করি, যেহেতু আপনার দিয়ে শেষ করবো এই পর্বটা। এই যে বার কাউন্সিলে যে নিয়োগটা দেওয়া হলো, আপনি তো গণতন্ত্রের জন্য আন্দোলন করেন, গণতান্ত্রিক সরকার দেশে, সর্বত্র কি এইভাবে আমরা নিয়োগ দিয়ে চলবো? না, আমি Even চাই না বার তো, আমি কাউন্সিলেও? সেটাই তো প্রশ্নটা তুলছি যে এখানে বার কাউন্সিলেরও ইলেকশন দিয়ে দেওয়া উচিত ছিল, এবং যে যার যে জিতবে, যে হারবে। কিন্তু এইভাবে অ্যাডহক কমিটি দিয়ে পুনর্বাসিত করে মানে কিছু হয় কি, আপনি ক্ষমতার সময় কিছু ব্যক্তি আছে দেখবেন অলওয়েজ ক্ষমতার তারা সুবিধাবাদী, আমি বলি বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল, এরা অলওয়েজ ক্ষমতার সাথে সাথে ঘোরে, এদের কোনো দুর্নাম নাই। কিন্তু আমি যখন রাজপথে মিছিল করব, মিটিং করব, আন্দোলন করব, তখন যে কোনো একটা দলের বিপক্ষে ষড়যন্ত্র দেখলে আমি একবার লাফায় পড়বো, দাফায় পড়বো, পারলে মল্লযুদ্ধে অংশগ্রহণ করে ফেলবো। কিন্তু যারা এগুলোতে থাকে না, তারা একটা সুবিধাজনক অবস্থানে থাকে, তারা কারোর কাছে সেভাবে খারাপ কিন্তু থাকে না, সবার কাছে নমনম হয়ে মুখে একটু তেল দিয়ে মালিশ মোলায়েম দিয়ে ভালো মতো থাকে। কিন্তু আমরা যখন মাঠের কর্মীরা যাই, তখন আমাদের মুখে কোনো রস নাই, কষ নাই, চেহারা স্রোতের ভিতরে একটা লেবার ভাব থাকে। তারপরে ধরেন যে প্রত্যেকটা জায়গার প্রতিবাদের ভাষা থাকে। এগুলো কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে কর্তা ব্যক্তির একদমই পছন্দ করে না। স্বাভাবিক কারণে তখন ওই নমনীয় কমনীয় যে ব্যক্তিগুলি সারাদিন আরাম আয়েসের ভিতর থেকেছে 18 বছর, ওদের মিষ্টি মিষ্টি কথাগুলো ভালো লাগে এবং ওদের পরামর্শটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, এবং ওই পরামর্শ প্রায় আবার কিন্তু চেয়ারে বসে যায়। বার কাউন্সিল থেকে শুরু করে আপনি সব জায়গায় দেখবেন আইনজীবী ফোরাম বলেন, তারপরে আইনজীবী সম্পাদক বলেন, সব কিছু কিন্তু বসে গেছে। কিন্তু আপনি SARRS খতিয়ান যদি আপনি দেখেন, এই খতিয়ানে কর্মকাণ্ড, স্যাক্রিফাইস, কন্ট্রিবিউশন অনুসমানও নাই। তো এই জন্য আমি মনে করি যে আজকে অ্যাটর্নি জেনারেল এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে উনি যোগ্যতা সততার কথা বলেছেন, এটাও কিন্তু একটা ব্যাপার। কারণ আইনজীবী সুপ্রিম কোর্টের বারান্দায় যারা প্র্যাকটিস করে, তারাই আইনজীবী ফোরামই বলেন, আর ইসলামিক আইনজীবী দলই বলেন, আর আওয়ামী আইনজীবী ফোরাম বলেন, করে তারা। কিন্তু আমাদের সব কথার শেষ কথা হচ্ছে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা, রাষ্ট্রকে অ্যাসিস্ট করা, বিচারক আমার লার্নের অনারেবল বিচারকের কোথায় কোনটা কিভাবে করতে হবে বলতে হবে সাজেস্ট করা, এটাও কিন্তু একটা পারদর্শিতার বিষয় থেকে থাকে। আমি অনেক মিটিং করলাম, বাট এই ক্ষেত্রে আমার একটু ল্যাকিং আছে, গ্যাপ আছে। পেশাগত জায়গায় এই জায়গাটাও আপনার পরিপূর্ণ হতে হবে, আবার মিটিংয়েও আপনাকে থাকতে হবে রাষ্ট্রের প্রয়োজনে। 15 বছরের মিছিল এটা দলীয় আনুগত্য না, এটা গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলন, এটা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে বিদায় করার আন্দোলন, এটা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুনর্বহালের আন্দোলন, গণতান্ত্রিক ধারাবাহিকতা নিয়ে আসার আন্দোলন। তাহলে এইটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত এজেন্ডা না, দলীয় এজেন্ডা না, যে আমি এটাকে ওই তেল মালিশ আর দেহ মালিশ বলে আমি চালাই দিতে পারবো। এই আন্দোলনে যারা থাকে না, যারা ছিল না ওই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ওই সুন্দর সুন্দর কবিতা আবৃত্তির মতো করে কথা বলা, এইগুলোকে নিয়ে কিছু চলবে না, রাষ্ট্র চলবে না, দেশও চলবে না, প্রতিষ্ঠানও চলবে না, বার কাউন্সিলও চলবে না, হাইকোর্টও চলবে না, জজ কোর্টও চলবে না, সুপ্রিম কোর্টও চলবে না। ভাই পাপিয়া, বাস্তব যেটা আপনার কথা। কাছে আমরা আবার আসবো। এখন আমি একটু মাসুদ কামালের কাছে যাচ্ছি। অন্য একটা এই প্রসঙ্গ তো গেল, সেটা হলো আমরা এখন লক্ষ্য করে দেখলাম এই যে এখন যে অগাস্ট মাস চলতেছে, এই অগাস্টের 5 তারিখে একটা সরকার বদল হয়েছিল, যাকে আমরা 36শে জুলাই হিসেবে চিহ্নিত করি।
এবং সেই 36শে জুলাই হয়েছিল বইলেই কিন্তু আমরা 2026-এ নির্বাচনটা পেয়েছি, কারণ এটা পাওয়ার কথা না। কে নেতৃত্ব দিল কে দিল না সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই, আমরা দেখতেছি যে পার্লামেন্টে এখন 3টা দল আছে, বিএনপি, জামাত এবং এনসিপি। কিন্তু এনসিপিরা এরা যেখানেই যায় বক্তব্য রাখতে, মিছিল মিটিং যাই করতে যায়, তারা যে কোনোভাবেই হোক তারা ভিক্টিমাইজ হচ্ছে বা হামলার শিকার হচ্ছে। তারা বলছে যে এটা বিএনপির যুবদল ছাত্রদলরা করছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা সাধারণ ছাত্ররা করছে। মানে এই বিষয়টা কেন ঘটছে, বা এটা যদি বিএনপি না করে তাহলে সরকারের দায়িত্ব কি, বা তারা তাদের সম্পর্কে বক্তব্য আছে, তারা অশালীন কথা বলে, তারা বেয়াদবি করে, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, এই জিনিসটা আসলে একটা সরকারের দুর্বলতা আমি মনে করি। দুর্বলতাটা কোথায়? ধরেন তারা অশালীন কথাবার্তা বলে, তাতে কোনো সন্দেহ নাই। আমি তো এটাও মনে করি তারা বরং মানুষকে এক ধরনের প্রভোগ করে, মানে আমন্ত্রণ করে যে আমাকে মারো না কেন, আমাকে মারো। তারা এটা বলে। কেন তারা মার খেতে চায় সেটা আমি একটু পরে বলতেছি আপনাকে, ওটাও তাদের একটা পলিটিক্স। কিন্তু এখানে আমার কথা হলো, একজন লোক ভার্বালি মুখে সে যাই বলুক না কেন, যা কিছুই বলুক না কেন, এটা যদি অপরাধ হয়, অপরাধ, এই অপরাধেও তো শাস্তি আছে, আইনে আছে না? আছে। আপনি ওই আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কোনো বিবেচনাতেই আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। সেটা দলীয় কর্মী হলেও পারেন না, দলীয় কর্মী না হলেও পারেন না। যারা গায়ে হাত তুলেছে তাদের তো ভিডিওতে ছবি আছে রে ভাই, সবাই তো ছবি আছে। তো সেই লোকগুলিকে ধরলেই তো হয়, আপনার ধরছেন না কেন? এবং এই ধরার দায়িত্ব কার? আপনার না, আমারও না, ধরার দায়িত্ব সরকারের। সরকার ধরছে না কেন? যদি সরকার তাদেরকে না ধরে অথবা ধরার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করে, তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন এরা সবাই সরকারের লোক, মানে যুব দল হোক, ছাত্র দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, যে দলই হোক, অথবা বিএনপির হোক, তারা সরকারের লোক। সরকার এদেরকে আশকারা দিচ্ছে। যদি না ধরে, আর যদি ধরে, ওরা বলছে যে এটা জনসাধারণ, পাবলিক। যদি পাবলিকও হয়, গায়ে হাত তোলার অধিকার তো পাবলিকেরও নাই। যে পাবলিক তুলবে গায়ে হাত, তার শাস্তি হওয়া উচিত। এবং দেখেন, এই গায়ে হাত তোলার কারণে একটা ছেলে চোখ অন্ধ হয়ে গেছে, তো এটা তো অপরাধ রে ভাই, এটা তো হত্যা প্রচেষ্টা, এটা তো মামলা হওয়া উচিত, এবং এই মামলাটা সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। এটা হলো একটা দিক। ওরা তো আপনাকে প্রভোগ করবেই, ওরা তো চায় প্রমাণ করতে যে আপনি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করছেন, ওরা তো চাইতেই পারে, এটা তাদের পলিটিক্স। এখন আমি যে প্রসঙ্গটা, আরেকটা প্রসঙ্গ যেটা বললাম আগে বলবো, সেটা হলো এনসিপি কেন এমন করতেছে। এটার মূল কারণ হলো, দেখেন, এনসিপি আসলে এখন আর কোথাও নাই। ওই সংসদে 6-7 জন ছাড়া আর কিন্তু কোথাও নাই। এনসিপি একটা সম্ভাবনাময় দল ছিল দেশের, ইয়াং জেনারেশনের দল, সাধারণ মানুষদের উপর ভরসা করতে শুরু করেছিল। কিন্তু এরা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের বিভিন্ন রকম আচার আচরণের মাধ্যমে, কথাবার্তা, এইটা ধরি আমি, যদি যে এনসিপির কিছু বলতে কিছু নাই। আপনি দেখেন, আমার দেখা মতে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে, এবং একমাত্র এনসিপিরই আমি দেখলাম যেই দলের বয়স মাত্র 1 বছর, পার্লামেন্টে তারা 6টা সিট এবং নারী আসন 2টা, 8টা আসন পেয়েছে। বাংলাদেশে তো আর কোনো দল আমি দেখি নাই যে 1 বছরের মাথায় এই 8টা সিট নিয়ে পার্লামেন্টে গেছে। এতে কিছু প্রমাণ হয় না। আমি আপনাকে বলি ভাই, একটা সিট পাইলেই তো নিবন্ধন পায়, আমি বলছি আপনাকে, একটা সিট পাইলেই নিবন্ধন পায়। সেক্ষেত্রে 8টা সিট যে দলটাই পাইলো, সেটার গুরুত্ব আছে না? তাকে আমি বলছি যে কিছু নাই, না থাকে, আমি বলছি, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। দেখেন, তারা যেটা পেয়েছে, এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। এবং তারও চেয়ে বড় কথা, যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচন তো দেশের একটা বড় দলকে আপনি অংশ নিতে দেন নাই। আপনি তো আওয়ামী লীগকে অংশই নিতে দেন নাই রে ভাই। যদি আওয়ামী লীগ অংশ নিত, তাহলে অন্য চেহারা হতো। তারও যে বড় কথা, যদি তারা জামাতের সঙ্গে ভোটের জোট না করত, তাহলে তারা কিছুই থাকতো না, একজনও পাস করতো না। বড় প্রমাণটা আমি দিচ্ছি। এরা এখন এই যে পাগলের মতো আচরণটা করছে, আমি শেষ করে ফেলে আপনি উত্তরটা পাবেন। এই যে এখন তারা পাগলের মতো আচরণ, কিন্তু বলি পাগলের মতো আচরণ, মানে সব হারাইয়া উদ্ভ্রান্তের মতো আচরণ। ওই যে গরু হারাই গেলে যে আচরণ হয় না, ওই আচরণ। কেন জানেন? সামনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত অলরেডি বলেছে তারা আর এনসিপির সঙ্গে জোট করবে না, তারা একা একা ইলেকশন, ওদের মাথায় খারাপ হয়ে গেছে।
ওদের একটা বিশাল নেতা আছে না হিমালয় পর্বতের মতো, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ। এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে। ইলেকশন করুক, যদি এনসিপি ইলেকশন করে, যদি জামাতে সাদিক কায়েম থাকে, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এটা কিন্তু ব্যক্তি ইমেজের কারণে না, এটা হলো দলের যে অবস্থান তার কারণে। তাদের কোনো সংগঠন নেই সারা দেশে, এবং তারা দেশের কোথাও থেকে জামানত রক্ষা করতে পারবে না যদি একা নির্বাচন করে। তাদের মাথাটা এই কারণে খারাপ হয়েছে। এখন তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এখন তারা মাইর খাইলে কি হয়, ধরেন আপনার একজন বিরাট একটা মনে করেন শীর্ষ সন্ত্রাসী, সে একজন রিক্সাওয়ালাকে মারলো, তো লোকে কিন্তু শীর্ষ সন্ত্রাসী নামের সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার নামটা কিন্তু জেনে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি রিক্সাওয়ালাকে কিন্তু অপমান করছি না, আমি বলছি সে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, এবং মিডিয়াকে তার নাম কেউ জানতে চায়, সেই নামটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানেও তাই কিন্তু হচ্ছে যে সে মার খাওয়ার মাধ্যমে তার আলোচনায় থাকছে। গত 4-5 দিনের পত্রিকা আপনি দেখেন, এনসিপি এনসিপি এনসিপি। আচ্ছা, মাসুদ কামাল এর প্রশ্নটা ধরে আমি যদি পাপিয়ার কাছে আসি, সে বলতেছে, মাসুদ কামাল ভাই বললেন যে তারা মার খেয়ে মাঠে থাকতে চায়। যদি আমি অতীতের সাথে মিলাই, বিগত 15 বছর কিন্তু বিএনপি মার খাইছে। বিএনপি মার খাইছে বলেই তাদের অবস্থানটা ছিল, মানে অস্তিত্বটা ছিল। যদি মারামারি না হয়তো অস্তিত্বটা থাকতো না। তাহলে কি এই বিএনপি, যেটা মাসুদ কামালের বক্তব্য যদি আমি ধরি, যে তারা মাইর খেতে চাচ্ছে এবং বিএনপির ভাষায় ছাত্র দল মারতেছে না, যুব দল মারতেছে না, সাধারণ লোকই মারতেছে, তা সাধারণ লোকে মারলেও তো তাদের গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে বা তারা মাঠে থাকতেছে। তো এই বিষয়টা কি বিএনপি নিয়ন্ত্রণ করা উচিত না, যে তাদের উপরে হামলা না হয়, হামলা না হলে মানুষ ভুলে যাবে, এরকম এটা একটা পার্টি বিলীন হয়ে যাবে, সেই জায়গায় তো থাকা উচিত। এখানে ব্যাপারটা হচ্ছে কি, বিএনপির উপরে যে শয়তানি করছে, যে শয়তান, সেও তারও বিএনপির উপর অনেক প্রত্যাশা যে তার শয়তানি যে সে করছে, শয়তানিকে অনুমোদন দিতে হবে। আবার যে ওই শয়তানির শিকার হচ্ছে, তারও বিএনপির প্রত্যাশা যে শয়তানের খপ্পর থেকে আমাকে বাঁচাতে হবে। আবার পথচারী দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোনটা ভালো কোনটা মন্দ। দুইটা পথচারী, একটা শয়তানিকে বলছে যে রাইট, এখন ওই পথচারীও চাচ্ছে যে তাকে বিএনপি সাহায্য করুক। আবার যে শয়তানির শিকার দ্বারা নির্যাতিত হচ্ছে, ওটা দেখে আর এক পথচারী বলছে যে না ওটা রাইট, ওটার পক্ষে বিএনপি থাকবে। এখন বিএনপির প্রতি এই যে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যাশার মাত্রাটা হয়ে গেছে অতিরিক্ত। মাত্রাটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বিএনপিকে নিজস্ব চিন্তাভাবনা চেতনা দিয়েই কিন্তু আগাতে হবে। এখানে হোমজিক্যালি কোনো কিছু করতে গেলে সবই ট্র্যাপ। আপনি যে শয়তানি বলে না, শয়তানির দ্বারা শিকার হয়ে যে ব্যক্তিটা ধরা খাচ্ছে সেটাই বলে না, শয়তানের সপক্ষ আর শয়তানির দ্বারা অত্যাচারের যে পক্ষ, এই চারটা মিলে সবই ট্র্যাপ। যেখানে বিএনপি পা দিবে সেখানে ট্র্যাপড হবে। এবং তারা সবাই মিলে চাচ্ছে যে বিএনপি একটা ভুল করুক, এবং ওই ভুলের খেসারত হিসেবে, কারণ বিএনপি ক্ষমতায় আসার আগে আন্দোলন শুরু হয়ে গেছে বিএনপিকে উৎখাত করার, বিএনপিকে লন্ডনে পাঠানোর, এবং আমাদের ব্যাগ ট্যাগ গোছায় রাখার প্রস্তুতি আগে থেকে ওরা আমাদেরকে ন্যায় রাখার চেষ্টা করতেছে। আপনি নিজেও অবলোকন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার দিন থেকে অদ্যাবধি পর্যন্ত। এই জন্য বিএনপিকে এখন খুব মানে শান্ত মাথায় ঠান্ডা মেজাজে সব জায়গায় ইনভলভ হলেও চলবে না, আবার ইনভলভ হয়ে যাক এটাও চাচ্ছে। হয়ে গেলে স্বৈরাচারের খেতাবে ভূষিত করে একটা কালিমা তো আগের থেকেই লাগানোর একটা ব্যাপক হাতে কালি নিয়ে দাঁড়ায় আছে, মানে আমি একটা পক্ষ হলেই আমাকে কালিটা ছাপ্পাস করে লাগাই দিবে। এই জন্য বিএনপির কাছে সাধারণ মানুষের যেটা প্রত্যাশা, যে বিএনপি এগুলো হয় কঠোর হস্তে দমন করুক, আর না হলে এগুলোকে পাত্তাই না দেখ। এই যে এরকম একটা দুইটা সেন্টিমেন্টে কিন্তু চলে আসছে অলরেডি দেশের মানুষ। এখন এই দুটো সেন্টিমেন্টে যে চলে আসছে, এটা বিএনপির জন্য এক সেন্সে ভালো, যে বিএনপিকে একটা ভূমিকা নিতেই হবে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে। এবং মানুষও এমন একটা পর্যায়ে বিরক্ত বোধ করছে যে একটা অস্থিরতা ব্যাপকভাবে সামান্য অহেতুক, যেমন ঘরে ঘরে দুর্গ তৈরি করো বিএনপিকে উৎখাত করার জন্য। আরে সারা জীবন শুধু দুর্গই মানুষ তৈরি করবে, তো মানুষ দুর্গের ভিতরে শান্তিতে সহ অবস্থান করে একটা শান্তির নীড় বানাবেটা কবে? শুধু দুর্গই বানায় যেতে হবে রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই যে একটা ব্যাপার। আর এনসিপি জুলাই আগস্টের অভ্যুত্থান আমি রেসপেক্ট করার, আমার 100% আমি রেসপেক্ট করি, এটাকে আমার বিতর্কিত করার আমার সুযোগ নাই। কিন্তু যারা হচ্ছে এটার অংশীদার বিতর্কিত তারাই করছে। আমি আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, তাৎপর্যটা তারা নষ্ট করছে। 10 বছর, এবং আমি সারা জীবন ভালো ভালো চাকরি করছি, আমার জীবনে খারাপ চাকরির উদাহরণ নাই। আমার সম্বন্ধে খবর নিয়ে দেখেন, 12-13টা চাকরি করছি, সব জায়গায় ভালো ভালো চাকরি করছি, আমার সমবয়সীদের ভালো। আমি এখন পর্যন্ত 15-16 হাজার টাকার কেস পড়ার সাহস, কিনারই সাহস, দাম করারই সাহস পাই নাই। আপনার কাছে আবার আমি ফিরবো
এখন আবার পাপিয়ার কাছে একটু আসি। মানে আমার বক্তব্যটা এখানে একটা, ধরেন একটা গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশে নতুন নতুন দল হতেই পারে। সেক্ষেত্রে মাসুদ কামাল যে বিষয়গুলো তুলে ধরলো তার ওপিনিয়ন, সেক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি যে ডিমান্ডটা কি ছিল, ওই সরকারের যে পতন হইল শেখ হাসিনা সরকারের, তখন ডিমান্ডটা কি ছিল? ডিমান্ডটা ছিল একটা সংস্কার হবে, তারপর যাই ফাইনালি আমরা গণভোটে গেলাম এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখনও কিন্তু তাদের ইস্যু সেটা রয়ে গেছে। সেটাকে যদি আপনি পাপিয়ারা, আপনারা সবচেয়ে বড় দল হিসাবে ক্ষমতায় আছেন, যদি আপনারা সেই সংস্কারের কার্যক্রমটা শুরু করে এবং গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়নের পদক্ষেপটা নিলে তাদের বক্তব্যগুলো আরো বিলীন হয়ে যেত না? তাদের গ্রহণযোগ্যতাটা শেখ হাসিনার আরো তো বিলীন হয়ে যেত। শেখ হাসিনার মানে আমার বক্তব্য হচ্ছে তাদেরকে আমরা এখনো কিন্তু ওই জায়গাটা রেখে দিছি আন্দোলনের, সেটাকে যদি মিট করে দেয়া যায় তাহলে তো এটা ভাই আপনি যেটা বললেন, এটা কি মনে করেন? আপনি যেটা বললেন এটার সাথে আমি একমত না এই কারণে এরা পরিবেশটা প্রথম দিন থেকেই খারাপ করতেছে। মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে, যেদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন ফাঁকা থাকছে, 3 দিন পর থেকে আসছে, সেদিন থেকে একই রকম অ্যাটিটিউড আমি এদের ভিতরে লক্ষ্য করছি। এরা বাংলাদেশের বাদশা রাজা, এরা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে, যেটা বলছে ওটাই রাইট, এর বাইরে কোনো কথা না। এই যে একটা অহমিকা, এই যে দাম্ভিকতা, এই দাম্ভিকতাটাই এদেরকে ওই জায়গায় নিয়ে গেছে। আর আপনি 15 বছর শেখ হাসিনাকে উৎখাত করার যে আন্দোলন আমরা করছি, সেইখানে কোথাও কি আমাদের উল্লেখ ছিল যে জুলাই সনদ অমক তমক, যে জুলাই মাসে আগস্ট মাসে বিতাড়িত হবে শেখ হাসিনা ওয়াজেদ, গণভোট, এভরিথিং, সংস্কার কমিশন বাংলাদেশে আসবে, এরকম কিছু আমেরিকান এজেন্ডা নিয়ে ঝুড়ি করে, সেটা আবার এই আপনার পিআর পদ্ধতি, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো নিয়ে কিন্তু শেখ হাসিনার পতন হয়নি। মানুষ একবার অত্যাচারে অতিষ্ঠ ছিল, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাইছে, একটা নিরপেক্ষ নিউট্রাল প্ল্যাটফর্ম পাইছে, মানুষ কিন্তু এসে সব দাঁড়ায় গেছে, দাঁড়ায় কিন্তু জনসমর্থন দিছে, বিদায় করে দিছে, মিটে গেছে একটা সুন্দর স্বস্তি শান্তির, নিজেদের আয় ব্যয়ের নিয়ন্ত্রণে একটা বাংলাদেশ তারা চায়। এটা সিম্পল বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে মানুষও কিন্তু চাহিদা। এইটাতে জটিলতা করছি আমরা রাজনীতিবিদরা। আমরা এখানে পিআর আনতেছি, আমরা এখানে হানা ভোট আনতেছি, সংবিধান সম্মত কিনা, এই জুলাই সনদ অমক তমক ৭ এগুলো কোনো এজেন্ডা দিয়ে বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনও হয়নি এবং শেখ হাসিনা হঠাৎ আন্দোলনও হয়নি। আন্দোলনে সাকসেসফুল হওয়ার পরে এজেন্ডাগুলো আসতেছে। এখন এই এজেন্ডা কতটুকু আপনার বাস্তবায়ন করা সম্ভব, কতটুকু সম্ভব না, আইনগত, সাংবিধানিক এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেটা বিচার বিশ্লেষণ করে ঐক্যমতে পৌঁছাতে হবে। এটা রাইট যে ঐক্যমতে পৌঁছাতে হবে, এখানে জেদাজেদির কোনো বিষয় নেই। আপনি এমপি না, আপনি গণভোট দিয়ে দিলেন, আপনি বললেন যে ঠিক আছে গণভোটে আমি থাকলাম, কিন্তু আপনি যখন এমপি হবেন তখন সংবিধানের বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। গণভোট সংবিধানের ছিল না, যার জন্যই তো হাইকোর্টের বারান্দায় যে গণভোট সংযুক্ত করা হলো এবং ওইটা সংবিধানের এখন আওতাভুক্ত করতে হবে। এখানে আইনজীবী হিসেবে আপনি নিজে ওই ব্যাপারে একমত হতেই হবে আপনাকে আমার সাথে। আপনার কাছে আমি আবার ফিরবো একটা বিরতি নিয়ে, আপনি যেখানে বলছিলেন। হ্যাঁ, এখন ধরেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আপনি যখন নির্বাচিত এমপি না, তখন আপনি যে কথাটা বলবেন, এমপি নির্বাচিত হওয়ার পরে আপনার তো সংবিধানের বাইরে আপনি যেতে পারবেন না। বাংলাদেশের একটু অ্যাড করি আপনি এখানে, সংবিধানের বাইরে যেতে আমি একমত, সংবিধানের বাইরে যাওয়া উচিত না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করার পর আমাদের আইনমন্ত্রী কিন্তু বলছেন সংবিধানের 123(2) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। এই একই কথা কিন্তু সংসদ ভেঙে যাওয়ার পরেও ওখানে লেখা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা কি 90 দিন পরে হয়েছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের, এবং তার কিছু কিছু ব্যক্তিগত শর্ত ছিল, কারণ উনি তো ওখানে আসতে চাননি যে উনি আবার এখান থেকে ফেরত যাবেন ওনার যেখানে কর্ম। না, আমি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছি। ও আচ্ছা, উনি যে চলে গেলেন 90 দিন পরে নির্বাচন হবে আইনমন্ত্রী বললেন, তো সংসদ ভেঙে যাওয়ার পর তো 90 দিনের মধ্যে নির্বাচন সংবিধানে বলা আছে। তাহলে যে নির্বাচনটা আমরা করলাম সংসদ নির্বাচন, সেটা কি এই সংবিধান মোতাবেক হয়েছে কিনা? এটা কত 90 দিন পার হতো এই নির্বাচনে, তার তো শেষ ছিল না। আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার মতো কোনো সদিচ্ছা ছিল? এটা তো জোর করে আদায় করে নেওয়ার মতো করে আদায় করে নেওয়া হয়েছে ওনার কাছ থেকে, কারণ উনি পার্মানেন্টলি থাক, এটা উনি সেই শক্তি সামর্থ্য বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের কাছ থেকেই পাচ্ছিলেন, মদতও পাচ্ছিলেন। কিন্তু এইখানে বিএনপি একটু বেঁকে বসছিল যে না, নির্বাচনটা দিয়ে আপনাকে বিদায়টা নিতে হবে, কারণ এতদিন এই জনসমর্থন দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর না। তো এখন যাই হোক, আপনি সেই হিসেবে সংবিধান যদি দেখতে চান, তাহলে তো এখন ওই আন্দোলনটাই বৃথা হয়ে যাবে।
আন্দোলনকে কি আপনি বৈধ রূপ দিতে পারবেন? জুলাই আগস্টের অভ্যুত্থানকে পারবেন না। আবার আপনি যদি বলেন এই যে জামাত ইসলাম যেটা বলছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তারে 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, তো শেখ হাসিনা যেই নির্বাচনগুলোতে প্রধানমন্ত্রী হয়েছে সেই নির্বাচন কি নির্বাচন ছিল? নির্বাচনই তো ছিল না। নির্বাচন ছাড়াই তো নিজেকে নিজের প্রধানমন্ত্রী ঘোষণা করছে, যার কারণেই তো এই প্রসঙ্গ। এখন বিএনপির সাথে বনিমানার অভাব, বিরোধিতার খাতিরে এখন আওয়ামী লীগকে বৈধতার প্রশ্নে যে বক্তব্যগুলো দিচ্ছে, এটাও কি জনগণের মানার জিনিস, না জনগণ মানবে? আমরা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করতে যে এমন কোনো পর্যায়ে যাতে না যাই যে জনগণ আমাদের কাছ থেকে সমর্থনটা, মুখটা ফিরায় নাই, এটা ভাবার সবচেয়ে বিষয় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। ঠিক আছে, আমি আপনার পক্ষ শুনলাম। আমি এখন মাসুদ কামাল আপনার কাছে আবার যাচ্ছি, সময় হয়তো আমাদের হাতে খুব বেশি নাই। তো আপনি আমাকে বলেন তো, এই হিসাবে যদি এই প্রশ্নটা আমরা আনি আজকে, যে শাহাবুদ্দিন সাহেব যে বিদায় হওয়ার পর যে 3 মাসের বক্তব্যটা আসলো, আমাদের তো ওই নির্বাচনের পর 3 মাস একটা বাধ্যবাধকতা ছিল। তাহলে আমরা সবাই মেনে নিছি বলে সেই নির্বাচনটা যদি বৈধ হয়ে যায়, এটা যদি হয়, তাহলে তো সবাই মিলে আমরা গণভোট মেনে নিয়েছিলাম, সবাই মিলেই তো জুলাই সনদ বাস্তবায়ন করবো আমরা মেনে নিয়েছিলাম। এখন বিষয়টা আপনি কিভাবে বলবেন? ছিল দেখেন, এখানে আমি একটা কথা বলি, সেটা হলো কি, আইনমন্ত্রী যে কথাটা বলছেন তাকে তো এটা বলতেই হবে। আসলে তো সংবিধানে সেটা আছে। আগের বার যেটা হয় নাই, তখন তো আর তার সরকার ছিল না, যে ইউনূস সরকার কি করছে না করছে তার দায়িত্ব সে নেবে কেন? সে তো নেবে না। যদিও সে সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু ওনার কথায় তো আর সব কিছু সিদ্ধান্ত হতো না, কাজে উনি এটা নেন নাই। যখন ওনার সরকার আসছে তখন উনি ওনার সরকারের দায়িত্ব নিয়েছেন। বিএনপির জন্য যেটা মানে মন্দ কাজ হয়েছে, আমি বলি বিএনপি যে কাজটা নাকি তাকে জবাব দিতে হবে এক সময় না এক সময়, সেটা হলো বিএনপি শুরু থেকেই আমি মনে করি এক ধরনের মানে আপনার যা ভেবেছে, যা করতে চেয়েছে, মুখে সেটা উচ্চারণ করতে পারে নাই। সে জনগণের শক্তির উপর ভরসা রাখতে পারে নাই। যেমন ধরেন এই যে গণভোটের পক্ষে তো বিএনপি কথা বলছে, এমনকি হাঁ ভোট দেওয়ার জন্য তারেক রহমানকে দিয়ে একটা মিটিংয়ে বলানো পর্যন্ত হয়েছে। আমি শিওর ছিলাম যে তারেক রহমান শেষ পর্যন্ত হাঁ ভোটের পক্ষে বলবেন না, এটা আমার ধারণা ছিল, কিন্তু ওনার সিনিয়র লিডাররা ওনাকে বাধ্য করছে বলার জন্য। তারেক রহমানকে বলবো, আপনি একটু মনে করে দেখেন আপনাকে কোন কোন সিনিয়র লিডার বাধ্য করছে, সেই সিনিয়র লিডারের ব্যাপারে আপনি একটু সতর্ক থাকেন। কারণ যে জিনিসটা ওনারা এখন বলতেছেন যে এটা না বলে নির্বাচন পেতাম না, আমি মনে করি এই ধারণাটা একদমই ভুল। আপনাদের যে জনগণের যে সমর্থনটা আপনাদের উপর আছে, তার উপর আপনাদের আস্থা ছিল না কেন? ছিল না এই কারণে আপনাদের ওই সিনিয়র লিডাররা জনবিচ্ছিন্ন নেতা, ওনারা জনগণের সঙ্গে সম্পৃক্ত না। পুরো দেশ বিএনপির সঙ্গে ছিল, আর বিএনপি ভয় পাচ্ছে ইউনূসকে, বিএনপি ভয় পাচ্ছে আসিফ নজরুলকে। এটা কিছু হইল? বিএনপি ভয় পাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পুরো দেশ ওর সঙ্গে ছিল, পুরো দেশ যে ছিল সেটা প্রমাণ হয়েছে। মানুষ যে তাকে এইভাবে ভোট দেবে, এই জিনিসটা বিএনপি বুঝতে পারলো না কেন? বুঝতে পারে না এই কারণে যে তারা আসলে জনবিচ্ছিন্ন ছিল। তারা তাকায় ছিল ডক্টর ইউনূসের দিকে। ডক্টর ইউনূসকে তারা পয়গম্বর মানে পর্যায়ে উঠায় নিয়ে গেছিল, যে উনি যদি দয়া করে দেন, যদি দয়া করে না দেন। এবং এই জন্য এখন তারা তো বলছে হাঁ ভোট দিতে, বলার পরে এখন বলে যে এইটাই মানি না। ভাই, এটা তো হবে না। তাহলে তো আপনি তো নিজেকে তো জনগণের সামনে কি জবাব দেবেন? আপনি জনগণ যদি বলে আপনার কথায় হাঁ ভোট দিছি, এখন আপনি এটা মানেন না কেন? এখন গণভোট তো সংবিধান বিরোধী, এটা তো হয়ই না রে ভাই, আপনি দিতেই পারেন না। একটা বেআইনি কাজের পক্ষে আপনি জনগণকে বললেন গণভোট দিতে। ধন্যবাদ। আপনি আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। মাসুদ কামাল এবং পাপিয়া, আপনাদের দুজনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আপনাকে আবার অসংখ্য হয়তো দেখা ধন্যবাদ হবে। অ্যাঙ্কর হিসেবে আত্মপ্রকাশ করার জন্য। দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি, এবং এই অনুষ্ঠানটি আপনারা পুনরায় দেখতে পারবেন আগামীকাল সকাল 7টায়, এবং আমরা আবার আপনাদের মুখোমুখি হব আগামীকাল রাত 9টায় অন্য কোনো অতিথিদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।